উত্তরবঙ্গে ট্রাক লরির ধর্মঘট আরও ২৪ ঘন্টা বেড়েছে, ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা। গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ, বইছে মৃদু তাপপ্রবাহ, হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। সারা দেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তত ৪ দিন লাগবে জানালেন প্রতিমন্ত্রী। রোজার মাসে খাদ্যে ভেজাল পেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মেয়র সাইদ খোকনের। স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরির তাগিদ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আরও ২৪ ঘন্টা বাড়ল উত্তরবঙ্গের ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের ধর্মঘট। রবিবার সকাল ৬টা থেকে চলমান এই ধর্মঘটে ইতিমধ্যে উত্তরাঞ্চল থেকে সারা দেশে পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা। এখনও তাদের দাবি মানার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে পণ্য পরিবহন শ্রমিকরা বুধবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতি জারি রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৭ দফা দাবি বাস্তবায়নে ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি শুরু হয়েছে রোববার ভোর ৬টা থেকে। দ্বিতীয় দিনের মতো এই কর্মবিরতি চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির সময় আরও ২৪ ঘন্টা বাড়ানোর কথা জানান ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। কিন্তু এই ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তী ২৩শে মে সকাল ৬ ঘটিকা হইতে ২৪শে মে সকাল ৬ ঘটিকা পর্যন্ত পুনরায় কর্মবিরতি বর্ধিত করা হবে। এই কর্মসূচির ফলে দ্বিতীয় দিনের মতো উত্তরের জেলাগুলোয় সড়ক, মহাসড়কে ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী ট্রাকে মালামাল উঠানো ও পরিবহনও বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ট্রাকগুলো বন্ধ জন্য আমি মাছগুলো বাইরে নিতে পারছি না। আমার পুকুর থেকে মাছ তোলা খুব নিষিদ্ধ হয়ে গেছে। আমি এখন কিভাবে যে ব্যবসা করব, আমি দুর্গতির মধ্যে পড়ে গেছি। আর ব্যবসার ক্ষতি হচ্ছে, ট্যাঙ্ক, ট্রাক এগুলো বন্ধ থাকা, কভার ভ্যান বন্ধ আছে, আমার মাল আসতেছে না। পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে সোনা মসজিদ স্থলবন্দরে প্রায় ১৫০ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে করে বন্দরের সৃষ্টি হয়েছে পণ্যজট, আর এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জ্যৈষ্ঠের শুরুতে রাজধানী সহ দেশের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভীষণ গরমে নগর জীবনে অতিষ্ঠ প্রায়। দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী মে মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি তীব্র এবং অন্যত্র ২ থেকে ৩টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রোববার যশোরে দেশের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই সপ্তাহের সর্বোচ্চ। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে প্রচণ্ড তাপদাহে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বাচ্চাদের পাতলা কাপড়, তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একই সাথে সবাইকে প্রচুর পরিমাণে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবার রাজধানী ঢাকার নিত্যদিনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন ঢাকা লাইভ। আগের সংবাদটিতে যেমন জানাচ্ছিলাম যে জ্যৈষ্ঠের শুরুতে রাজধানী সহ দেশের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ভীষণ গরমে অতিষ্ঠ নগরবাসী। সহকর্মী হাসান পারভেজ রয়েছেন রাজধানীতে। তিনি রাজধানীর যে নগরবাসী অতিষ্ঠ হয়েছেন গরমে, সেই খবর জানাবেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান পারভেজ, আপনি রাজধানীর কোন এলাকায় রয়েছেন এবং কি অবস্থা দেখতে পাচ্ছেন? গরম, প্রচণ্ড গরমে তো মানুষ অতিষ্ঠ, যেমনটি আমরা নিজেরাও জেনেছি এবং নিজেরাও সেই গরম সহ্য করেছি। কি দেখতে পাচ্ছেন সেখানে?
আমি এখন ফার্মগেটে আছি। আপনি যেটা বলছিলেন যে আমরা নিজেরা গরম অনুভব করছি, আসলে সকাল থেকেই কিন্তু আমি রাজধানীতে আছি এবং গরমের যে অবস্থা বা খবরাখবর সেটি জানানোর চেষ্টা করছি সকলকে। একেবারে খুব খারাপ অবস্থা, কিন্তু বিশেষ করে যারা দিনমজুর বা খেটে খাওয়া মানুষ, এর আগেও কিন্তু আমি বলেছিলাম যারা রিক্সা চালায় বা ভ্যান চালায় তাদের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা। অনেকে কিন্তু রিক্সা না চালিয়ে, ভ্যান না চালিয়ে কিন্তু তারা বসে পড়ছেন এবং ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকছেন বা বসে থাকছেন। এবং রাজধানীবাসী অর্থাৎ যারা বিশেষ করে ফুটপাত ব্যবহার করে বা হেঁটে চলাচল করছেন তারা কিন্তু একটু চেষ্টা করছেন, একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন, যেখানে ছায়া পাচ্ছেন, যেখানে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন সেখানেই। এবং একইভাবে আপনাকে জানিয়ে রাখতে চাই যে খোলা অবস্থায় রাস্তার ধারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বা জানার চেষ্টা করেছি এর আগে যে বিভিন্ন লেবুর শরবত কিংবা আখের রস কিংবা ডাব খাচ্ছে, কিন্তু এই তারা যে খোলা অবস্থায় খাচ্ছেন এতে করে যে স্বাস্থ্যের জন্য এক ধরনের ঝুঁকি আছে সেটাও তারা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু তারা বলছেন যে কিছু করার নাই, এই এত তীব্র গরমে এই থেকে বাঁচার জন্য তারা এই খাচ্ছেন। তারা জানেন যে তারা বলছেন যে আমরা জানি যে এইগুলো ক্ষতি করবে শরীরে, তারপর তারা খাচ্ছেন। আমি একজনের সাথে কথা বলতে চাই, তিনি আসলে এই পথ দিয়ে যাচ্ছিলেন, আমরা তাকে থামিয়েছি। আসলে অনেক গরম, এই গরমে আসলে কী সমস্যা হচ্ছে আপনার? গরমের প্রচণ্ড তীব্রতায় মানে ছায়া যেখানে পাচ্ছি ওখানে দাঁড়াতে হচ্ছে, আর প্রচণ্ড পানি পিপাসা পাচ্ছে। কাজে যাচ্ছি, সেখানে গিয়ে বসে থাকতে হচ্ছে। বাইরে বের হলেই খুব দ্রুত রোদ থেকে পার হওয়ার চেষ্টা করে যাচ্ছি আজকে। আপনি বলবেন কি আসলে গরমে কী সমস্যা হচ্ছে? আপনি কি সমস্যা ঠিক? গরমে আসলে মানুষ জনসাধারণ যারা তারা খুবই অস্বস্তিকর মানে বোধ করতেছে। আর এরই মাঝে মনে করেন মানুষ খুব অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আমারও মানে আজ কতদিন ভালো ছিল, আজ দিন ধরে অবস্থা আমারও মানে খুব খারাপ। আপনাকে দেখছি আপনি পুরো শরীর আপনার ঘেমে আছে এবং আপনার মুখ চোখ সবই ঘেমে আছে। আসলে আপনি কি গরমে কি ধরনের অনুভূতি ফিল করছেন বা আসলে মনে করছেন কি গরমে আপনি আগের চেয়ে খারাপ অবস্থানে আছেন? হ্যাঁ, আগের চেয়ে তো একটু খারাপ অবস্থায় ভাই। কি সমস্যা হচ্ছে আপনার? কারণ সমস্যা মানে বিভিন্ন ধরনের সমস্যা, শরীর হাত ঘামছে, জামদানি সাইড হয়েছি, বেচতে পারি না, এলে বিভিন্ন ধরনের তীব্র গরম। এই তীব্র গরমে কি আপনি দুর্বল অনুভূতি হচ্ছে আপনার? হ্যাঁ জি, দুর্বল তো হচ্ছেই। আমরা দেখলাম যে একজন তিনি আখের রস খেলেন, আপনি দেখলাম আপনি আখের রস খেলেন, আসলে কেন এই আখের রস খেলেন আপনি এখন? আসলে দেখেন তো ঢাকার সাথে অনেক গরম পড়তেছে। আমি গ্রাম থেকে আসছিলাম, তারপরে এখানে অনেক গরম, আখের রস খেলাম আর কি। এই যে খোলা অবস্থায় ধুলাবালি পড়ার কথা, এখানে এই অবস্থায় আপনি আখের রস খেলেন কেন? কারণ এই জন্য যে এখন তো গরম, ঠিক আছে, নিজের জীবন তো বাঁচাতে হবে, জীবনটা অনেক মূল্য, তাই এই জন্য আর কি ধুলাবালি পড়ার কারণে কিন্তু আখের রস খেতে হয়, কারণ জীবনের মূল্য তো অনেক বেশি, এই কারণে। আর যারা আপনি শুনছিলেন যে তিনি জানেন আসলে এই আখের রসে ধুলাবালি আছে বা ময়লা আছে, তারপরেও কিন্তু তিনি এই আখের রস খাচ্ছেন। কেননা তিনি একটু স্বস্তি পাওয়ার জন্য, যেন তার গলাটা ভিজে, এই ভিজার কারণে তিনি আখের রস খাচ্ছেন। এবং এই অবস্থা কিন্তু সারাদিন আমি ঘুরেছি রাজধানীতে, সারাদিনই কিন্তু এই চিত্র দেখেছি। আপনি দেখেন আমার পিছনে যারা আসছেন তারা প্রচণ্ড রকমের ঘেমে আসছেন। আসলে এই চিত্র আসলে বসে বোঝা যাবে না, এই চিত্র কিন্তু বাইরে আসলে বোঝা যাবে। এবং তারা এক ধরনের অভিযোগ করছেন যে পুরো রাজধানীতে বসার জায়গা নাই বা যাত্রী ছাউনি নাই, যে যাত্রী ছাউনিতে বসে তারা কিছুটা স্বস্তি পাবেন। একই সঙ্গে কিন্তু রাজধানীতে গাছপালাও কম, এই গাছের ছায়া পেলেও হয়তো তারা কিছুটা স্বস্তি পেতেন। আর আপনাকে বলি এক কথা, যে আপনি আসলেন নদী থেকে, দেখলাম যে আপনি পুরো ঘেমে আছেন বা গরম লাগছে হয়তো আপনাকে। কি সমস্যা হচ্ছে গরমে আপনার? আসলে গরমে খুব খারাপ লাগতেছে, ক্লান্ত লাগতেছে, এই প্রচণ্ড গরম এই 2 দিন হইতে দেখা যাচ্ছে। তো এই যে প্রচণ্ড গরম, ডাক্তাররা বলছেন যে বেশি বেশি পানি খেতে, এই কাজগুলো কি করছেন আপনি? আসলে কাজগুলো করার চেষ্টা করতেছে আর কি, আমার যতটুকু জানি। তো আমি আমার বাগনিটাও বলছিলাম আর যে প্রচণ্ড গরমকাল শুরু হয়েছে, ঘর থেকে বাইরে হওয়ার আগে পানি খাওয়া, আবার যাওয়ার পানি খাওয়া, একটু ঠান্ডা এইসব আমার জানা আছে, বলছি আমি আমার বাগনিগুলো চালাইছি, খাওয়া উচিত আর কি। জায়েদ, আর একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে জানেন যে রাজধানীবাসীর কিন্তু একটা বড় সমস্যা যানজট, অর্থাৎ যানজট হচ্ছে নিত্যদিনের চিত্র। এই যানজটে পড়ে কিন্তু যারা গণপরিবহনের ভিতর বসে আছে বা কিংবা যারা গণপরিবহন ধরার জন্য দাঁড়িয়ে থাকে, তাদের কিন্তু অবস্থা কিন্তু আরও খুব বাজে অবস্থা। এবং তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তারা বলছেন যে এই রাজধানীতে এমনিতেই যে যানজটের অবস্থা আছে, তারপরে তীব্র গরম, এই তীব্র গরমে কিন্তু তাদের নাকাল অবস্থা। আমি বুয়েটের একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে জায়েদ, তাকে বলেছিলাম
যে এখন এই সময় অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে গরম, এই গরমটা আসলে স্বাভাবিক না অস্বাভাবিক। তিনি বলছেন যে এই জ্যৈষ্ঠ মাসে গরমটা কিন্তু স্বাভাবিক গরম, কিন্তু সমস্যাটা হচ্ছে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু মানুষের মাঝে গরমের বেশি পরিমাণ অনুভূতি হচ্ছে বা ভ্যাবসা গরমের একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে, এমনকি তারা ঘেমে যাচ্ছে। তাকে আবারও প্রশ্ন করেছিলাম যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের কোনো প্রভাব কি আছে কিনা এই গরমে। তিনি বলছেন যে জলবায়ুর পরিবর্তনের প্রভাব একটা আছে, কেননা তিনি বলছেন যে গোটা পৃথিবীতেই 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে এবং বলছেন যে এই শতকের শেষে অর্থাৎ এই শতাব্দীর শেষে কিন্তু আরও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে, তখন কিন্তু মানুষের বেঁচে থাকাটাই অনেকটা দায় হয়ে পড়বে। একই সঙ্গে তিনি বলছেন যে অপরিকল্পনার জন্য অর্থাৎ রাজধানীতে যে অপরিকল্পিত যে নগরায়ণ হয়েছে, এই নগরায়ণের কারণে কিন্তু তিনি এই কথা জোর দিচ্ছেন যে গরমের তীব্রতা আরও বেশি লাগছে, কেননা যে কংক্রিট আছে যে সড়কে কিংবা বাসাবাড়িতে, সে কংক্রিটে কিন্তু গরম কিন্তু ধরে রাখছে। এই ধরে রাখার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গরমের তীব্রতা আরও বেশি লাগছে। এবং আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গরমের তীব্রতা আরও 1 সপ্তাহ থাকবে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে কোনো সুখবর তারা দিতে পারেনি। এবং তারা বলছেন যে মাস শেষে অর্থাৎ আগামী শুক্র শনির পরে হয়তো বৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড় হতে পারে, তখন হয়তো স্বস্তি আসতে পারে, তার আগে হয়তো বা স্বস্তি আসবে না। যাই তো এই ছিল ফার্মগেট থেকে আমার কাছে সর্বশেষ গরম নিয়ে। হাসান পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সারা দেশে বইছে মৃদু তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আরও 1 সপ্তাহের মতো থাকতে পারে, যেটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরম অনুভব করছেন রাজধানীবাসী সহ সারা দেশের মানুষ। সেই খবর জানাচ্ছিলেন রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সহকর্মী হাসান পারভেজ। যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরব ইসলামিক আমেরিকান সামিটে 2 নেতার মধ্যে প্রথমবারের মতো শুভেচ্ছা বিনিময় হয়। সম্মেলনে লিখিত বক্তব্যে বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে, সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করা সহ 4 দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। জঙ্গিবাদ মোকাবেলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে আরব আমেরিকান জোটের এই সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 56টি আরব ও মুসলিম দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সঙ্গে এই সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন। বলেন, অভ্যন্তরীণভাবে কিছু জঙ্গি গোষ্ঠীর জন্ম হলেও সফলভাবে তাদের প্রতিরোধ করা হয়েছে। শেখ হাসিনা বলেন, মৌলবাদিতা এবং সন্ত্রাসবাদের উত্থানের কারণেই বিশ্বজুড়ে প্রকট হয়ে উঠেছে শরণার্থী সমস্যা। এই সমস্যা রোধে বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ আন্তর্জাতিক যে কোনো সংকটকে দীর্ঘস্থায়ী করে। তিনি মনে করেন, শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তোলাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। শাহ আলী জয়, নিউজ 24। অন্য কোনো দল থেকে আওয়ামী লীগে যোগ দিতে অবশ্যই কেন্দ্রের পূর্ব অনুমতি নিতে হবে, তা না হলে স্বীকৃতি দেওয়া হবে না, স্পষ্ট জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়কে রোজার মাসে বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানান। সেই সাথে বলেন, দেশের অপশক্তির সূচনা করেছে বিএনপি ও তার দলের লোকজনেরা। কোনো দল থেকে আওয়ামী লীগে যোগ দিতে গেলে অবশ্যই কেন্দ্রের পূর্ব অনুমতি নিতে হবে। কেন্দ্রের অনুমতি ছাড়া কোথাও কোনো যোগদান আমাদের পার্টি থেকে স্বীকৃত হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, গত 1 মে মেঘনাঘাটে বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ার কারণেই দেশে লোডশেডিং বেড়েছে। বিকল্প উপায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আরও অন্তত 4 দিন সময় লাগবে। সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। জুবাইর আল মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। গেল 1 মে প্রবল ঝড়ে মেঘনাঘাটের 400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের টাওয়ার ভেঙে পড়ে। এ কারণে বন্ধ হয়ে যায় আশুগঞ্জ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। সেই সাথে মেরামতের কারণে বন্ধ রাখা হয় সিরাজগঞ্জ, রংপুর, বড়পুকুরা সহ 8টি বিদ্যুৎ কেন্দ্র।
এ কারণে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। এ অবস্থায় সোমবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত 4 দিন সময় লাগবে। আমরা আশা করছি যে আগামী 4 দিনের মধ্যে, আমাদের আশা করছি 4 দিন মধ্যে এটা একটা ভালো অবস্থায় আসবে। তবে কিছুটা ঘাটতি থাকবে, যেহেতু আমাদের এই টাওয়ারটি পড়ে যাওয়ার কারণে। দেশে রবিবার সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৭৭০০ মেগাওয়াট। এ সময় সারা দেশে চাহিদা ছিল ৯০০০ মেগাওয়াটেরও বেশি। এ কারণে ঘাটতি মেটাতে বন্ধ ৮টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরুর কথাও ভাবছে মন্ত্রণালয়। বেশ কয়েকটা প্ল্যান্ট আমরা ইমার্জেন্সি শাট অফ করেছিলাম ওভারঅলিংয়ের জন্য, যেটা শীতের সময় করার কথা ছিল, কিন্তু শীতের সময় যেহেতু আমাদের রিকোয়ারমেন্টও বেড়ে গেছিল, যেহেতু এবার ওরকম ঠান্ডা পড়ে নাই, ওগুলোকে চালু রাখতে হয়েছে। সংবাদ সম্মেলনে লোডশেডিং বেড়ে যাওয়ায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসে লোডশেডিং থাকবে না। আমি বলতে পারি না যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এই মুহূর্তে আপনাকে দিতে পারবো, আমরা এখনো পারবো না। এটা হতে হতে আপনার আরো 3-4 বছর লেগে যাবে। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। আসন্ন রোজার মাসকে সামনে রেখে খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বলেন, খাবারে ভেজাল পাওয়া গেলে এবার শুধু জরিমানা নয়, আইন অনুযায়ী কারাদণ্ডের ব্যবস্থা করা হবে। সোমবার নগর ভবনে আয়োজিত রমজানের পবিত্রতা রক্ষা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন বিষয়ক এক মতবিনিময় সভায় মেয়র জানান, রমজান মাসে ঢাকার বার এবং ক্লাবগুলোতে মদ জুয়ার আয়োজন বন্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরিরও তাগিদ দেন তিনি। এই মতবিনিময় সভায় বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ এবং বার ও ক্লাবের মালিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভেজাল মেশানোর প্রবণতা রুখতে সিটি কর্পোরেশনের পদক্ষেপকে স্বাগত জানান। যাতে আমাদের নাগরিকদের যদি কোনো ক্লাবে এই পবিত্র রমজান মাসে অবৈধ মদ জুয়ার কার্যক্রম চলে, কঠোর হস্তে তা দমন করা হবে। আমরা বিগত সময়ে জরিমানা করেছি, এবার আমরা জরিমানার সাথে সাথে যদি এই ধরনের কোনো ধরনের ভেজাল সামগ্রী পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী কারাদণ্ড দিতেও বাধ্য হব। দেখছেন নিউজ 24 সংবাদ। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। নরসিংদীতে র্যাবের কাছে আত্মসমর্পণকারী 5 যুবকের মধ্যে 3 জনকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ততা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং অপর 2 যুবক সালাউদ্দিন ও আবু জাফরের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। শনিবার নরসিংদীর উত্তর গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসী মঈনুদ্দিনের বাড়িটি ঘেরাও করে র্যাব 11-এর সদস্যরা। নাশকতা ও ক্ষয়ক্ষতি এড়াতে ঘিরে রাখা বাড়িটির আশপাশের বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। জারি করা হয় 144 ধারা। দীর্ঘ 18 ঘন্টা অভিযান চালানোর পর রবিবার সকালে বাড়িটিতে অবস্থানরত 5 যুবক আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব 11-এর কার্যালয়ে নেওয়া হয়। শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, ইতিহাসকে ধরে রাখতে প্রয়োজন এর সাথে সংশ্লিষ্ট প্রকৃতিকে রক্ষা করা। কেবল পানির স্বল্পতা নয়, ইতিহাসকে ভাসিয়ে রাখতেও প্রয়োজন নদী রক্ষা। তুহিন অরণ্যকে সাথে নিয়ে হায়দার আলীর ক্যামেরায় মেহেরপুরের আমঝুপি ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাফরিন আনোয়ার। যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদির মতো হারিয়ে গেছে রূপালী খরস্রোতা এই কাজলা নদী। কলকাতা সহ বিভিন্ন দেশের যোগাযোগের মাধ্যম হওয়ায় একদিন এই নদীর বুক চিরেই ভেসে এসেছিল পলাশী যুদ্ধের পটভূমি সহ ব্রিটিশ বেনিয়ারা বজরা।
কালান্তে এখন শুধু ইতিহাসকে সম্বল করে সেখানে বিধবার সিথির মতো কেবল দাঁড়িয়ে আছে এই শান বাঁধানো ঘাটটি। চারপাশে সবুজের বিপ্লব, মাঝখানে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়ে এই নীলকুঠি। সাথে নীল গাছ দুটি নীল চাষীদের অত্যাচার, নির্যাতন আর বঞ্চনার অভিশাপ মাথায় নিয়ে আজও দাঁড়িয়ে। শুধুই কি তাই, ছোট বড় মোট 13টি কক্ষের এই নীলকুঠিতেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাতের শেষ বৈঠকটিও হয়েছিল। ফলাফল, বাঙালির স্বাধীনতা হারিয়ে পরাধীনতা বরণ। ঘরের সামনে একটা কামান ছিল, ইংরেজরা বাঙালিদেরকে পয়লা বৈশাখে এটা উৎসব হতো এখানে 1 মাস ব্যাপী। এই নীলকুঠির ভিতরে একটা মেঝে আছে কাঠের ফ্লোর, ওইটা জলসা ঘর বলেই পরিচিত। ভিতরে একটা 8 ফুট বাই 8 ফুট একটা পাথরের মেঝে আছে 8টা পিসের, ওইটা স্নেক প্রুফ বলা হয়, ওটাতে সাপ চলতে পারে না। ওটা ইংরেজরা তৈরি করেছিল যে বাঙালিদেরকে ভয় করতো যে যখন তখন হয়তো সাপ ছেড়ে দিয়ে মেরে দিতে পারে, এই জন্য এটা করা আর কি। কুঠির চারপাশ ঘুরতে ঘুরতে চোখ পড়ে গেল চমৎকার একটি ডাক বাক্সে। একটা সময় ছিল যখন কবুতরের ঠোঁটে সাওয়ার করে আকাশপথে বার্তা পাঠানো হতো প্রাপকের কাছে। সারি সারি নারিকেল গাছ আর অসংখ্য আম গাছের সমাহার এই নীলকুঠির রয়েছে সংরক্ষণের অভাব। ট্যুরিজম বোর্ডের আওতায় আমরা আনবার জন্য অলরেডি পরিকল্পনা গ্রহণ করেছি। কাজলা নদী কিন্তু খননের জন্য আমাদের অলরেডি ইতিমধ্যে কিন্তু একটা প্রপোজাল দেওয়া আছে। প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে এমন হাজারো ইতিহাস। তাই শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং ইতিহাসের সংস্পর্শে এনে ভবিষ্যৎ প্রজন্মের সঠিক জ্ঞান উন্মেষণ সম্ভব। আফরিন আনোয়ার, নিউজ 24, মেহেরপুর। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর আপিলের অনুমতি চেয়ে করা খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য 28 মে দিন রেখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চ। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন 2015 সালের 17 সেপ্টেম্বর খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি 2016 সালের 25 মে প্রকাশ হয়। হাইকোর্টের রায় প্রকাশের পর ওই বছর 26 জুন লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কার্যকর হতে যাওয়া নতুন আইনে ভ্যাট হার 15% থাকছে না। রবিবার বিকেলে সচিবালয়ে ডিসিসিআই এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বলেন, ভ্যাট হার কমাতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। এছাড়া বিমা খাতে কর্পোরেট কর হার কমছে 10%। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কয়েকদিন পরেই ঘোষণা হবে 2017-18 অর্থ বছরের বাজেট। তাই শেষ সময়ে অর্থমন্ত্রীর কাছে দাবি দাওয়া তুলে ধরছে বিভিন্ন সংগঠন। রোববার বিকেলে সচিবালয়ে বৈঠক হয় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে। বিমা খাত সংশ্লিষ্টরা তাদের নানা সমস্যা তুলে ধরেন, যার মধ্যে ছিল কর্পোরেট কর হার কমানো, নবায়ন ফি বাতিল সহ বেশ কয়েকটি দাবি। আমরা যদি এইভাবে আমাদের ক্ষেত্রটাকে আরো সংকীর্ণ করে ফেলি, সেক্টর তো বাঁচবে না স্যার। আপনার অধীনেই কিন্তু স্যার আমার ব্যাংক সেক্টরগুলো এবং ব্যাংকিং অ্যাক্টের পরিবর্তন হতে যাচ্ছে। এই 2 প্রতিষ্ঠানের সমন্বয় না হলে এবং 2 আইনের যদি সমন্বয় না হয়, তাহলে কিন্তু এই ব্যাংক ইন্স্যুরেন্সের প্র্যাকটিসটা শুরু হবে না। এ সময় মন্ত্রী আশ্বস্ত করেন কর্পোরেট কর হার কমবে 10%। স্বাস্থ্য বিমাতে কোনো কর থাকবে না। মাইক্রো ক্রেডিট company cannot do any insurance. That will also be in my statement. এবং এর জন্য আমরা punitive measures নেওয়ার চেষ্টা করব। পরে সাংবাদিকরা ভ্যাট বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন 15% থাকছে না, তবে ঠিক কতটা কমবে তা জানাননি তিনি। I made the statement saying it will be one rate, but we shall see that it is এত যখন আপত্তি আছে, এটা একটু কমানোর ব্যবস্থা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান আবুল মাল আব্দুল মুহিত। এতদিন ধরে ভ্যাট আইন করা হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24,
ঢাকা। সংবাদে আবার বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। অবৈধভাবে মদ রাখা এবং ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগের ব্যাখ্যা চেয়ে বনানীর রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা বিভাগে তলবের নোটিশ 1 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। শুল্ক গোয়েন্দা বিভাগের ওই নোটিশে আদনানকে মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হতে বলা হয়েছিল। নোটিশের কার্যকারিতা 1 মাসের জন্য স্থগিত করার পাশাপাশি ওই নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। রেইনট্রির মালিকের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস.এম. মনিরুজ্জামান। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এবারের ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার এবং তা জাপান সাগরে পতিত হলেও ক্ষেপণাস্ত্রটি জাপানের জলসীমার বাইরে সাগরে পড়েছে বলে নিশ্চিত করেছে জাপানের বার্তা সংস্থা। তবে সরকারি মুখপাত্র জানিয়েছেন পিয়ংইয়ং এই কার্যকলাপের জবাবে জাপান এখন থেকে তার নিজস্ব নিষেধাজ্ঞা পদ্ধতি অনুসরণ করবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এবারের ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার, যা দেশটির পরীক্ষা চালানো শেষ 3টি ক্ষেপণাস্ত্রের তুলনায় স্বল্প পরিসরের পথ পাড়ি দিতে সক্ষম। উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের দিকে 560 কিলোমিটার উড়ে গেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা KCNE জানায়, পুকুং সং 2 নামে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার মধ্য দিয়ে সামরিক ক্ষেত্রে এসব অস্ত্রের কার্যকারিতা বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছে দেশটির নেতা কিম জং উন। 1 সপ্তাহের ব্যবধানে উত্তর কোরিয়ার আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চরম ক্ষোভ প্রকাশ করেছে জাপান। জাপানি সরকারের মুখপাত্র ইয়োশিহিদে সুগা সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ছিল শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোর জন্য একটি চ্যালেঞ্জ। পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এখন থেকে জাপান তার নিজস্ব নিষেধাজ্ঞা পদ্ধতি অনুসরণ করবে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও বিভিন্ন খাতে পারস্পরিক লেনদেন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে জাপান। পিয়ংইয়ংকে আর এই ধরনের পরীক্ষা না চালানোর জন্য রোববার জাতিসংঘ নিষেধাজ্ঞা জারি করে। অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপের মধ্য দিয়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি প্রত্যাহার করার সদিচ্ছা দেখানোর উপর জোর দেন তারা। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুরোধে জাতিসংঘ কাউন্সিলে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। এদিকে উত্তর কোরিয়ার সর্বশেষ এ পারমাণবিক পরীক্ষাকে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়া। গেল সপ্তাহে পারমাণবিক ওয়ারহেডবাহী একটি নতুন ধরনের রকেট পরীক্ষা চালানোর পর ফের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। নাহিদ জিহান, নিউজ 24। মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে আজ সোমবার ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ইসরায়েল পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকান সম্মেলন শেষে ইসরায়েল ও ফিলিস্তিন সফর করছেন ট্রাম্প। একদিনের এই সফরে তিনি দুদেশের নেতা বিনিয়ামিন নেতানিয়াহু এবং মাহমুদ আব্বাসের সাথে দেখা করবেন। দুদেশের চলমান সমস্যার একটি স্থায়ী সমাধানকল্পে তিনি দু রাষ্ট্রনায়ককে আলোচনার আহ্বান জানাতে সেখানে তাদের সাথে দেখা করবেন বলে জানিয়েছে বিবিসি। তবে গাজায় ইসরায়েলের বসতি স্থাপনের বিষয়টি দুদেশের শান্তি স্থাপনের ক্ষেত্রে একটি বাধা বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে দুদেশের মধ্যকার সমস্যা সমাধান ছাড়াও ইসরায়েল ও ইরান সম্পর্ক নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। উত্তরবঙ্গে ট্রাক লরির ধর্মঘট আরও 24 ঘন্টা বেড়েছে, ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা। গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ, বইছে মৃদু তাপপ্রবাহ, হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। সারা দেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে অন্তত 4 দিন লাগবে জানালেন প্রতিমন্ত্রী। রোজার মাসে খাদ্যে ভেজাল পেলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মেয়র সাইদ খোকনের। স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরির তাগিদ। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।